আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ রাজীব, স্কিলার্টের বাংলাদেশের পক্ষ থেকে। তো ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিটা আমরা সম্পূর্ণ কভার করার চেষ্টা করব। তো এই যে তোমাদের বইয়ের কভার পেজটা হচ্ছে এরকম, খুবই সুন্দর বইটা। এই যে একটা ল্যাপটপ, তো এটা হচ্ছে তোমাদের কভার। এই যে 2025 সালের জন্য এই বইটি আমি যেটা থেকে পড়াবো বা টপিকস গুলো কভার করব, এটা হচ্ছে 2025 সালের বই থেকে। তো তোমাদের ষষ্ঠ শ্রেণীতে মোট অধ্যায় আছে 5টি। তো আমি প্রতিটি অধ্যায় থেকেই ভিডিও দেওয়ার চেষ্টা করব ক্রমান্বয়ে। তো তোমরা যদি সবগুলো ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই স্কিলার্ট বাংলাদেশের সাথে কানেক্ট থাকবে। তো আজকে আমাদের বিষয় হচ্ছে প্রথম অধ্যায় থেকে আলোচনা করা। তো আমরা প্রথম অধ্যায়ে যদি দেখি, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি, অর্থাৎ এই অধ্যায়ে শুধু পরিচিতি। আমরা এই অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। তাও আমরা আরো যে বাকি 4টা অধ্যায় কি কি এগুলো একটু দেখে নেই। যে দ্বিতীয় অধ্যায় আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি। এখানে যন্ত্রপাতি নিয়ে আলোচনা করা হয়েছে, এখানে পরিচিতি নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর তৃতীয় অধ্যায় আছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি নিরাপদ ব্যবহার। এই যে নিরাপদ ব্যবহার, আমাদেরকে নিরাপদ তারপর হচ্ছে ওয়ার্ড প্রসেসিং চতুর্থ অধ্যায়ে, যেটা লেখালেখি বিভিন্ন কাজ করা হয়। আর পঞ্চম অধ্যায় হচ্ছে ইন্টারনেট পরিচিতি, ইন্টারনেটের সাথে পরিচয় পর্ব হব আমরা পঞ্চম অধ্যায় থেকে। তো আমরা এই পর্বে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি প্রথম অধ্যায়। এই যে এখানে এই পাঠ শেষে তোমরা কি কি শিখতে পারবে, এখানে কয়েকটা পিকচার দেওয়া আছে। পাঠ শেষে কি কি শিখতে পারবা তোমরা, এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তির কি তা বর্ণনা করতে পারবে। তারপর হচ্ছে উপাত্ত আর তথ্যের মধ্যে পার্থক্য কি তা উদাহরণ সহ বর্ণনা করতে পারবে। তারপর হচ্ছে কোথায় কোথায় তথ্য ও প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে তা বর্ণনা করতে পারবো। তারপর হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। তারপর হচ্ছে নিজের নিজের স্কুলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিয়ে একটা পোস্টার তৈরি করতে পারবো। তো এই বিষয়গুলো আমরা এই অধ্যায় শেষে জানতে পারবো বা শিখতে পারবো। তো আজকে আমরা এই পর্বে আমরা হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে মোট পার্ট আছে 8টা। তো 8টা পার্ট আমি মোট 4টি পর্বে ভাগ করব। তারপর আমি পার্ট থেকে গুরুত্বপূর্ণ কিছু তো ইনফরমেশন, তোমাদের জন্য বহু নির্বাচনী, তোমাদের জন্য কিছু প্রশ্ন উত্তর রাখবো, যেগুলা পড়লে তোমরা এদের থেকে খুবই ভালো করতে পারবা। তো এখানে মোট অধ্যায় আছে 8টা। তো আমি 4টি পর্বের মাধ্যমে এই প্রথম অধ্যায়টা শেষ করব। তো তোমরা আশা করি সকল পর্বগুলাই দেখবা। তো প্রথম পর্বে প্রথম 1 নম্বর পার্ট কি নিয়ে বলছে কিছু দেখি আমরা। এই যে পার্ট এক, এই যে পার্ট 1। তো এখানে বলছে যে তথ্য ও এই যে বলছে যে তথ্য ও যোগাযোগ শব্দ দুটি আমাদের খুবই পরিচিত, কারণ এখন হচ্ছে বর্তমান হচ্ছে তথ্য প্রযুক্তির বাংলাদেশ। সবাই এখন তথ্য প্রযুক্তি নিয়ে খুবই ব্যস্ত, সারা বিশ্বই তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল এখন। আর প্রযুক্তির অনেক উদাহরণ আমাদের চারপাশে ছড়িয়ে আছে। আমরা যখন তথ্য প্রযুক্তি কথাটি বলি তখন আমরা কিন্তু বিশেষ একটা বিষয় বুঝাই। সেই বিশেষ বিষয়টি বোঝার জন্য প্রথমে কয়েকটি ঘটনা কল্পনা করা যাক। তো এখানে কয়েকটা ঘটনা দেওয়া আছে। তো ঘটনা 1, এই যে ঘটনা 1-এ কি বলছে দেখি। মাসুদের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। তার বাবা সাগরে মাছ ধরে সংসার চালায়। নৌকা নিয়ে সাগরে যাওয়ার সময় তার বাবা সব সময় ছোট একটা রেডিও সাথে নিয়ে যায়। একদিন মাসুম তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, তুমি সব সময় রেডিও নিয়ে যাও কেন? বাবা বললেন, সাগরে যদি ঝড় বৃষ্টি হয় সেই খবরটি আমি রেডিওতে পেয়ে যাই। অর্থাৎ এখানে একটা বিষয় হচ্ছে যে রেডিও, এখানে একটা বিষয় কি রেডিওর মাধ্যমে তিনি কি খবরাখবর জানতে পারেন। তো প্রথম ঘটনা থেকে আমরা যদি নোট করি তখন হচ্ছে রেডিও, একটা রেডিও পাইলাম যেটার মাধ্যমে
তিনি বিভিন্ন সংবাদ জানতে পারে, ঝড় বৃষ্টি বা আবহাওয়ার সংবাদ জানতে পারে। তো ঘটনা, এই যে এখানে একটা ছবি দেওয়া আছে, এই যে সাগরে মাছ ধরতে, মাছ, এই যে সাগরে জেলে নৌকায় মাছ ধরে। আর এখানে একটা দেওয়া আছে কি, সুস্বাদু স্ট্রবেরি। তো এখন আমরা ঘটনা দুই কি বলছে একটু যদি দেখি। ঘটনা দুই, এই যে ঘটনা দুই, নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কৃষক ইউনুস ইউনুস এই ডক্টর ইউনুস না, আবার ইউনুস একদিন বাংলাদেশ টেলিভিশনে কৃষি দিবানিশি, এই যে কৃষি দিবানিশি হচ্ছে বিটিভির একটা খুব জনপ্রিয় অনুষ্ঠান, যেখানে কৃষি নিয়ে বিভিন্ন সংবাদ এবং প্রচারণা চালানো হয়। তো এই অনুষ্ঠানটা তোমরা দেখবা, অনুষ্ঠানটি দেখছিলেন তো ওই ব্যক্তি একটা অনুষ্ঠান দেখছিলেন, সেখান থেকে জানতে পারলেন স্ট্রবেরি নামে একটি বিদেশি ফল নাকি বাংলাদেশেও চাষ করা সম্ভব। এই যে স্ট্রবেরি ফলটা কি বাংলাদেশেও চাষ করা সম্ভব, ইনি এই যে কৃষি দিবানিশি অনুষ্ঠানে দেখতে পেলেন। ইউনুস খুবই উৎসাহী একজন কৃষক, তিনি 4 মাস খাটাখাটুনি করে তার 1 একর জমিতে স্ট্রবেরি চাষ করলেন। খুব ভালো ফলন হলো। এই সুস্বাদু আর পুষ্টিকর ফল বাজারে বিক্রি করলেন 1,50,000 টাকায়। তার নতুন একটা জীবন শুরু হলো তখন থেকে, অর্থাৎ তিনি স্ট্রবেরি ফসলটা চাষ করছেন কি কি দেখে, কোথায় দেখে অনুষ্ঠান, এই যে বাংলাদেশ টেলিভিশন, অর্থাৎ আমরা যেটাকে আমরা এই যে বিটিভি নামেও চিনি, এই যে বিটিভি, অর্থাৎ বিতে হচ্ছে বাংলাদেশ, টিভিতে টেলিভিশন। তো বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে প্রথমটা আমরা পাইছিলাম রেডিও, দ্বিতীয়টাই আমরা কি পাইছি যে বিটিভি বা এই যে টিভি, অর্থাৎ দুইটা ঘটনা থেকে আমরা দুইটা জিনিস সম্পর্কে জানতে পারলাম, একটা হচ্ছে রেডিও, একটা হচ্ছে টিভি। তো ঘটনা 3-এ কি বলছে, এই যে ঘটনা এখানে ঘটনা 3, শ্রাবণী 5ম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিয়েছে। এখন তো তোমাদের 5ম শ্রেণীর সমাপনী পরীক্ষা হয় না, অনেক বছর ধরে, 4-5 বছর ধরে মেবি সমাপনী পরীক্ষা হয় না, বাট আগে একটা পরীক্ষা হইতো 5ম শ্রেণীতে, বোর্ড পরীক্ষা। তো এই কথা বলছে যে সমাপনী পরীক্ষা দিয়েছে। তার বাবা মা ভেবেছিলেন পরীক্ষায় ফলাফল জানতে তাদের স্কুলে যেতে হবে, যেটা আগে আমরা যখন 2000 কতর দিকে আমি পিএসসি দিয়েছিলাম 2009-এ, তখন আমরা কিন্তু স্কুলে গিয়ে রেজাল্ট জেনেছি বা টিচারের কাছ থেকে রেজাল্ট জেনেছি। তো তার মা বাবা যেহেতু একটু পুরাতন হবে বা আগের যুগের হবে একটু, তো তারাও ভাবছে যে রেজাল্ট আনতে স্কুলে যেতে হবে। শ্রাবণী তার বাবা মাকে বলল যে মোবাইল টেলিফোনের একটা বিশেষ নম্বরে তার রোল নম্বর আর বোর্ডের আইডি লেখা একটা এসএমএস পাঠালেই ফলাফল চলে আসবে। তার বাবা মা প্রথমে বিশ্বাসই করতে চাইলেন না, কিন্তু যখন এসএমএসটি পাঠালেন, সাথে সাথে ফিরতে এসএমএস এ শ্রাবণীর ফলাফল চলে এলো। সে জিপিএ 5 পেয়েছে। শ্রাবণী খুব খুশি। অর্থাৎ দেখো, এখন কিন্তু আর স্কুলে যাইতে হইতেছে না, রেজাল্টের জন্য স্কুলে যাইতেছে না। তো রেজাল্ট আমরা এখানে কোন ডিভাইসের মাধ্যমে পাইছি? মোবাইল ফোনের মাধ্যমে আমরা কি দেখতে পাইছি? পরীক্ষার ফলাফল দেখতে পাইছি। যে কোনো বোর্ডের ফলাফল কিন্তু আমরা মোবাইলে ঘরে বসেই দেখতে পারি, শুধু পিএসসি না, এসএসসি বা যে কোনো বোর্ডের রেজাল্ট আমরা এই ইয়ার মাধ্যমে দেখতে পারি, মোবাইলে এসএমএস এর মাধ্যমে দেখতে পারি। তো 3 নম্বর ঘটনা থেকে আমরা মোবাইল ফোন সম্পর্কে একটু জানতে পারলাম, মোবাইল ফোনের মাধ্যমে যে কি করা যায়। তারপর একটা ঘটনা আছে, ঘটনা 4, এই যে ঘটনা 4 বলছে যে এই বছর জাতীয় রচনা প্রতিযোগিতার বিষয় ছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধা। এই যে আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধা, যা আমাদের সবার গৌরবের বিষয়, এই যারা আমাদের এই দেশটাকে স্বাধীন করেছে, তাদের প্রতি আমাদের সবার কৃতজ্ঞ থাকা উচিত। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ, রাশেদ ঠিক করলো সে অংশগ্রহণ করবে, কিন্তু মুক্তিযুদ্ধের অনেক খুঁটিনাটি সে জানে না জানাটাই স্বাভাবিক। আমরা হয়তো বা অনেকেই পুরোপুরি জানি না, কিন্তু বিভিন্ন বই পড়ার মাধ্যমে বা ইউটিউব, গুগল থেকে সার্চ করে আমরা জানতে পারি। তো এই লোক কি করছে দেখি, কোথায় সে খুঁজে পাবে তা নিয়ে যখন সে চিন্তা করছে, তখন তার ইন্টারনেটের কথা মনে পড়লো। একটা কম্পিউটারের সামনে বসে বাবার সহায়তায় ইন্টারনেট থেকে সে মুক্তিযুদ্ধের অনেক তথ্য সংগ্রহ করে সেগুলো ব্যবহার করে চমৎকার একটা রচনা লিখে সে প্রতিযোগিতা পাঠিয়ে দিল। অর্থাৎ এখানে আমরা যেটা
জানতে পারলাম এইটা হচ্ছে এই যে ইন্টারনেটের কথা বলা হয়েছে এখানে। কি ইন্টারনেট, আমরা যে কোনো তথ্য আমরা জানতে পারি কোথায় থেকে? ইন্টারনেট থেকে, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে। ইন্টারনেট থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে। তো এরকম ভাবে তোমরা যদি কোনো তথ্য না জানো তখন চাইলে তোমরা ইন্টারনেট ইউজ করে গুগলে বা বিভিন্ন জায়গায় সার্চ দিতে পারো। তারপরে এখানে দুইটা পোস্টার দেখাচ্ছে, একটা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইট থেকে সহজেই তথ্য পাওয়া যায়। যে কোনো তথ্য আমরা যদি পেতে চাই তাহলে আমাদের বিভিন্ন বা নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে। তো এখানে আরেকটা ঘটনা আছে, আরেকটা ঘটনা হচ্ছে ঘটনা 5। এই যে ঘটনা 5 কি বলছে একটু দেখি। ঘটনা 5 হচ্ছে ঢাকায় যখন ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে খেলা হচ্ছে ঢাকায় তখন ক্রিকেট বিশ্বকাপ খেলা হচ্ছে, রিয়া আর অন্তু তাদের বাবার কাছে আবদার করলো যে তারা খেলা দেখবে। বাবা অনেক চেষ্টা করেও টিকিট জোগাড় করতে পারলো না। তখন হঠাৎ মনে পড়লো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ক্রিকেট খেলা দেখানো হয়। বাবা খেলার দিন রিয়া আর অন্তুকে নিয়ে সেখানে চলে গেল। বিশাল বড় পর্দা পর্দায় খেলা দেখতে পেয়ে তাদের মন হলো বুঝি মাঠে বসেই খেলা দেখছে। তো টিকিট যেহেতু শেষ হয়ে গেছে, তো তিনি এখন কি করবেন? তখন হঠাৎ মাথায় আসলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় স্ক্রিনে গিয়ে খেলা দেখবে। তো আমরা স্পেশালি বাংলাদেশের খেলা যখন হয় তখন আমরা কিন্তু খেলা দেখার জন্য খুবই পাগল থাকি বা উন্মাদ থাকি। তখন কিন্তু টিকিট শেষ হয়ে যায়। তখন আমরা রাস্তাঘাটে অনেক বড় স্ক্রিনে খেলা দেখি, বা নির্দিষ্ট কোনো জায়গায় এরকম ভার্সিটিতে বা পাবলিক প্লেসে যখন খেলা দেখানো হয় তখন কিন্তু আমরা এখানে ভিড় করি এবং খেলা দেখতে পারি। এই কাজটি এই অন্তু এবং রিয়ার বাবা করেছে। তো তোমাদের তোমাদের বেশ কয়েকটা ঘটনার কথা বলা হলো। কয়টা ঘটনার কথা বলা হলো? 5টা ঘটনার কথা। এই যে এইখান থেকে আমরা ঘটনা 5 থেকে আমরা কি পাই? যে বড় স্ক্রিন বা বড় পর্দা। এই যে বড় পর্দা। তো 5টা ঘটনা থেকে কিন্তু আমরা 5টা জিনিস পাইছি। প্রথমটাই পাইছিলাম কি? প্রথমটাই পাইছি হচ্ছে প্রথমটাই পাইছিলাম হচ্ছে রেডিও। দ্বিতীয়টাই কি পাইছিলাম মেবি বিগিতা টিভি। তো এরকম ভাবে আমরা মোবাইল পাইছিলাম, তারপর হচ্ছে টিভি পাইছিলাম, তারপর আমরা পাইছি হচ্ছে একটু আগে যেটা পাইলাম একটা হচ্ছে এই টিভি, তারপর হচ্ছে এখন পাইলাম যে বিগ স্ক্রিন। এরকম আমরা 5টা থেকে তারপর একটা পাইলাম যে ইন্টারনেট বা ওয়েবসাইট। তো এরকম এই যে 1টা 2টা 3টা 4টা 5টা মাধ্যমের সাথে আমরা পরিচিত হলাম। কিন্তু একটু চিন্তা করলে তোমরা বুঝতে পারবে পারবে আসলে প্রত্যেকটা ঘটনার মাঝে একটা মিল রয়েছে। প্রত্যেকটা ঘটনাতেই তথ্যের আদান প্রদান হয়েছে। মাসুমের মাসুমের বাবা রেডিও থেকে ঝড় বৃষ্টির তথ্য জানতে পারছেন, ইউনুস টেলিভিশনে স্ট্রবেরি চাষের তথ্য পাচ্ছেন, শ্রাবণী মোবাইল টেলিফোনে তার পরীক্ষার ফলাফলের তথ্য যাচ্ছে, রাশিয়ার ইন্টারনেট থেকে মুক্তিযুদ্ধের তথ্য পাচ্ছে, আর সর্বশেষে রিয়া আর অন্তু বড় পর্দায় ক্রিকেট খেলার তথ্য যাচ্ছে। এই তথ্যগুলো দেওয়ার জন্য নিশ্চয়ই কোনো না কোনো প্রযুক্তি ব্যবহার হয়েছে। এই তথ্য দেওয়া, নেওয়া কিংবা সংরক্ষণ করার যে প্রযুক্তি সেটাই হচ্ছে তথ্য প্রযুক্তি। অর্থাৎ তুমি যদি খুব সংক্ষেপে বলতে চাও কি তথ্য প্রযুক্তি কি, তখন তুমি এই লাইনটা দিতে পারো যে তথ্য দেওয়া, নেওয়া কিংবা সংরক্ষণ করার যে পদ্ধতি এটাই হচ্ছে তথ্য প্রযুক্তি। তথ্য দেওয়া, নেওয়া কিংবা সংরক্ষণ করার যে পদ্ধতি সেটাই হচ্ছে তথ্য প্রযুক্তি। আমি যদি একটু মার্কারটা চেঞ্জ করে দেই, এই যে এখান থেকে তোমরা এই লাইনটা দাগাইতে পারো। যদি বই সাথে নিয়ে বসো তাহলে তো এই লাইনটা দাগাইবা যে তথ্য দেওয়া, নেওয়া কিংবা সংরক্ষণ করার যে প্রযুক্তি সেটি হচ্ছে তথ্য প্রযুক্তি। তারপর দেখি কি বলছে যে তোমরা তোমরা বুঝতেই পারছো তথ্য দেওয়া নেওয়ার ব্যাপারটি একদিনে হয়নি। একসময় মানুষের মানুষের সাথে একসময় মানুষ একজনের সাথে আরেকজন কথা বলেই শুধু তথ্য বিনিময় করতে পারতো। তারপর মাটি, পাথর, গাছের বাকলে লিখে তথ্য দেওয়া নেওয়া শুরু হলো। চীনারা কাগজ আবিষ্কার করে, অর্থাৎ এটা কিন্তু বহুনির্বাচনীতে আসতে পারে। কে কাগজ আবিষ্কার করছে? এই যে চীনারা কাগজ আবিষ্কার করার পর হতে তথ্য নেওয়া দেওয়া সুযোগ অনেক বেড়ে যায়।
টেলিফোন আবিষ্কার হওয়ার পর তথ্য বিনিময় একটি নতুন জগতে পা দিয়েছে। তারবিহীন, এই যে ওয়্যারলেস, তারবিহীন তথ্য পাঠানো বা বেতার আবিষ্কারের পর সারা পৃথিবীটাই মানুষের হাতই মুঠোয় চলে আসতে শুরু করে। আর এখন সেই ইতিহাস বুঝি বলেই শেষ করা যাবে না। কোথায় এক বিজ্ঞানী বা কোথায় জানি পড়ছিলাম, তুমি যদি তথ্য প্রযুক্তির যদি তুমি 100 বছর বা 200 বছরও পড়াশোনা করো, তাও তোমার তথ্য প্রযুক্তি নিয়ে পড়াশোনা শেষ হবে না। কারণ এই 100-200 বছরে আরো নতুন তথ্য তুমি পাইবা বা পৃথিবী আপডেট হবে। তো এখানে নতুন কি কি শিখলাম আমরা, এই যে নতুন শব্দগুলো আমরা প্রতিটা পার্টের নতুন শব্দগুলো আমরা বিশ্লেষণ করবো। ওকে, এই যে নতুন শব্দ SMS, ইন্টারনেট, মাল্টিমিডিয়া প্রজেক্টর, তারপর হচ্ছে বেতার, এগুলো সম্পর্কে এখন আমি একটু বিস্তারিত আলোচনা করব। তাই এগুলো আলোচনা করার পর আমি কিন্তু এই যে 2-এ যাব। তো পার্ট পার্ট 1-এর এই যে নতুন শব্দগুলো নিয়ে এখন একটু আলোচনা করব। এই যে প্রথম অধ্যায়ের নতুন শব্দ কি কি, এই যে একটা হচ্ছে SMS, ইন্টারনেট, মাল্টিমিডিয়া প্রজেক্টর, বেতার। তো এই যে এখন এই যে এসএমএস এর পূর্ণরূপ কি? এসএমএস এর পূর্ণরূপ হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস। শর্ট মেসেজ সার্ভিস, SMS। এই যে এসএমএস এর শর্ট মেসেজ সার্ভিস। এসএমএস কি? এই যে এসএমএস হলো মোবাইল ফোনে পাঠানো সংক্ষিপ্ত লেখা বার্তা, টেক্সট মেসেজ। তো যদি বলে যে মেসেজ কাকে বলে বা এসএমএস কাকে বলে, তখন তুমি চাইলে এই সংজ্ঞাটা দিতে পারো। মোবাইল ফোন ব্যবহার করে, এই যে মোবাইল ফোন ব্যবহার করে যে সব ছোট ছোট মেসেজ পাঠানো যায় সেগুলোকে এসএমএস বলা হয়। যেমন আমরা অনেক সময় বন্ধুকে বলে থেকে আসছি, ভালো থেকো। আবার আমরা যখন অফিস থেকে বিভিন্ন মেসেজ পাই, এই যে এটাকে ওটিপি। ওটিপির মিনিং হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড। টাইম ওয়ান টাইম পাসওয়ার্ডকে সংক্ষেপে সংক্ষেপে কি বলে? ওয়ান টাইম পাসওয়ার্ডকে সংক্ষেপে ও, এই যে ওয়ান এর ও, টির হচ্ছে টাইমের টি, তারপর পাসওয়ার্ডের পি, ওটিপি। তারপর হচ্ছে দ্বিতীয় নতুন শব্দ ছিল যে ইন্টারনেট। তারপর হচ্ছে ইন্টারনেট। তো ইন্টারনেট কি? ইন্টারনেট আমরা কম্পিউটারে বা মোবাইলে ইউজ করে যা দেখি তাই হচ্ছে ওয়েবসাইট। আর ওয়েবসাইটে অ্যাক্সেস করতে গেলে আমার কি প্রয়োজন হয়? ইন্টারনেটের প্রয়োজন হয়। ইন্টারনেট হলো বিশ্বের সব কম্পিউটার ও ডিভাইসের মধ্যে সংযুক্ত একটি বিশাল নেটওয়ার্ক, যার মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয়। অর্থাৎ এক দেশের তথ্য অন্য দেশে বা একজনের সাথে যখন আমরা অন্যজন তথ্য আদান প্রদান করি, তখন আমাদের ইন্টারনেটের প্রয়োজন হয়। ইন্টারনেট ছাড়া আমরা অনলাইনে তথ্য আদান প্রদান বা শেয়ার করতে পারি না। তারপর হচ্ছে যে ইন্টারনেট কাকে বলে? একটি গ্লোবাল সিস্টেম যা দিয়ে ওয়েবসাইট দেখা, ভিডিও দেখা, চ্যাট করা, তথ্য খোঁজা সম্ভব, একে ইন্টারনেট বলে। এই যে তুমি আমার ভিডিও দেখতেছো, এই যে ভিডিও দেখা। তো ভিডিও ইন্টারনেট না থাকলে কি তুমি আমার ভিডিও দেখতে পারবা? অবশ্যই দেখতে পারবা না। এই যে ওয়েবসাইট, ইউটিউব একটা হচ্ছে ওয়েবসাইট বা ভিডিও প্ল্যাটফর্ম, এটা তুমি ইউজ করতেছো ইন্টারনেট ইউজ করে। যেমন তারা কিছু উদাহরণ দিয়ে দিচ্ছে এখানে আমরা, এই যে গুগল, ফেসবুক, ইউটিউব, এগুলা কিন্তু এক একটা ওয়েবসাইট। কিন্তু সবগুলো ইউজ করতে গেলে আমাদের কি প্রয়োজন হয়? ইন্টারনেটের প্রয়োজন হয়। তারপরে যে অনলাইন ক্লাস, মেইল, নিউজ দেখা, এগুলা অনলাইন ক্লাস আমরা ইন্টারনেট না থাকলে করতে পারবো না। মেইল আমরা পাঠাতে পারবো না, নিউজও দেখতে পারবো না। ওকে, তারপর হচ্ছে মাল্টিমিডিয়া প্রজেক্টর। এই যে বড় স্ক্রিনে যে খেলা দেখছিল ওরা দুই ভাই বোন। তো মাল্টিমিডিয়া প্রজেক্টর কি? একটি ডিভাইস যা কম্পিউটার বা মোবাইলের ছবি, ভিডিও বড় স্ক্রিনে দেয়ালে দেখাতে পারবে। তো কাকে বলে যদি তুমি বলতে চাও, যে যন্ত্র দিয়ে ছবিকে বড় স্ক্রিনে দেখানো যায় সেটাই মাল্টিমিডিয়া প্রজেক্টর। যে যন্ত্র দিয়ে ছবিকে বড় স্ক্রিনে দেখানো যায় সেটি কি? মাল্টিমিডিয়া প্রজেক্টর। তো এটা কোথায় ব্যবহার হয়? এই যে স্কুলে ক্লাস নেওয়া, অফিসে প্রেজেন্টেশন, সিনেমা বা ভিডিও দেখার কাজেও আমরা প্রজেক্টর ইউজ করে থাকি। হয়তোবা তোমাদের মাঝে মাঝে যদি কোনো সময় প্রোগ্রাম হয়, তখন হয়তোবা তোমাদেরকে বিভিন্ন প্রেজেন্টেশনের ক্ষেত্রে এটা তোমাদের স্কুলে দেখাইতেও পারে, আমি জানি না, তুমি দেখানোর কথা। তারপর হচ্ছে যে বেতার অর্থাৎ এই যে তার তো আমরা চিনি, এখন লাগছে কি এখানে বেতার। তো দেখি বেতার কি? বেতার হচ্ছে এই যে রেডিও।
তো রেডিও কি, রেডিও চালাইতে কি কোনো তার লাগে? অবশ্যই কোনো তারের প্রয়োজন হয় না। বেতার হলো তরঙ্গের মাধ্যমে শব্দ প্রচারের একটি মাধ্যম। তরঙ্গের মাধ্যমে শব্দ প্রচারের মাধ্যম হচ্ছে যাতে গান, খবর, নাটক ইত্যাদি শোনা যায়। তো এটা তো কাকে বলে? যে মাধ্যমে তার ছাড়া শব্দ বেশি আসে এবং রেডিও দিয়ে শোনা যায়, একে কি বেতার বলে। তো বেতার সম্পর্কে আশা করি তুমি বুঝতে পেরেছো। তো এই যে কয়েকটা উদাহরণ হচ্ছে যে বাংলাদেশ বেতার, তারপর হচ্ছে এফএম রেডিও, তো রেডিও টুডে, এবিসি রেডিও, এগুলো আমরা কি অডিও শুনতে পারি। তারপর হচ্ছে অফিসে গাড়িতে মোবাইলে রেডিও শোনা যায়। এই যে আজকাল এই যে কারে কারে বসে আমরা গান শুনতে পারি বা রেডিও শুনতে পারি। ওকে, তো এইটাই হচ্ছে যে বেতারের উদাহরণ। তো এই তো দেন এগুলো হচ্ছে পরবর্তীতে আমরা জানবো। এখন আবার আমরা পার্ট 2-এ চলে যাই। পার্ট 2 কি বলছে যে তথ্য প্রযুক্তির ধারণা। তো তথ্য প্রযুক্তির ধারণা বলছে পার্ট 2-এ। এই যে পার্ট 2, একটা সময় ছিল যখন এক দেশ থেকে অন্য দেশে কেউ চিঠি লিখলে চিঠি যেতে 1 থেকে 2 সপ্তাহ লেগে যেত। যারা প্রাচীনকালে যখন যোগাযোগ ব্যবস্থাটা এরকম ছিল, তোমরা হয়তো বা জানো যে আগে খুবই চিঠি লেখা হতো বা কবুতরের মাধ্যমে খবর পাঠানো হতো, কবুতরকে এভাবে ট্রেন করা হতো, দেন খবর আসতো। দেখা গেছে যে সাপোজ তোমার কেউ বিদেশে থাকে, তুমি একটা বিদেশের খবর নিতে চাইতেছো, উনি বিদেশে, উনার অবস্থা কেমন, তো দেখা যাইতেছে যে সপ্তাহ মাস লাগতেছে তোমার উনার খবর পাইতে। আবার তোমার চিঠিটা যাইতে আইতে অনেক সময় লাগতেছে। কিন্তু এখন ডিজিটাল যুগে কি আমরা মুহূর্তেই, এখন তোমার আব্বু যদি বিদেশ থাকে, তখন তুমি চাইলে এখনই তুমি তোমার আব্বুকে বিদেশে কল দিয়ে খবর বা খোঁজ খবর নিতে পারো, বা তোমার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তুমি ওনার খবর নিতে পারো মিনিটেই। এগুলা হয়েছে কি কারণে? এই যে তথ্য প্রযুক্তির যে চেঞ্জ হয়েছে বা আপডেট হয়েছে, এইটাই। তো তার কারণ হলো চিঠিগুলো লেখা হতো কাগজে, খামের উপর ঠিকানা লিখতে হতো এবং সেই চিঠি জাহাজ, প্লেন, গাড়িতে করে এক দেশ থেকে আরেক দেশে যেত। তারপর সেগুলো আলাদা করা হতো। সবশেষে কোনো না কোনো মানুষ খামের উপর সেই ঠিকানা দেখে বাড়িতে পৌঁছে দিত। এটা যদিও এখনো আছে, তবে এটা খুবই কম। এখনো সেরকম চিঠি লেখা হয়। এই যে এখনো সেরকম চিঠি লেখা হয়। আপনজনের হাতে লেখা একটা চিঠির এখনো সবাই অপেক্ষা করে থাকে। কিন্তু কাজের কথা বিনিময় করার জন্য এখন নতুন অনেক পদ্ধতি বের হয়েছে। সেগুলি ব্যবহার করে চোখের পলকে মানুষ এক দেশ থেকে আরেক দেশে চিঠি পাঠাতে পারে। শুধু কি চিঠির সাথে ছবি, কথা, অডিও, ভিডিও সবকিছু, যে আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাই, আমরা কি চাই শুধু মেসেজ না, আমরা চাইলে ভিডিও কলে কথা বলতে পারি, ফটো পাঠাইতে পারি, অডিও পাঠাইতে পারি, ভিডিও পাঠাইতে পারি, সবকিছু পাঠাইতে পারি। সেম কাজটা আমরা ইমেইলের মাধ্যমে করতে পারি। বলতে পারো পুরো পৃথিবীটা একেবারে হাতের মুঠোয় চলে এসেছে, তাই না? অবশ্যই একটা হাতের মুঠোয় চলে এসেছে। একটা গ্রাম যেরকম একজন মানুষ একজনের সাথে যখন খুশি যোগাযোগ করতে পারে, ঠিক সেরকম পুরো পৃথিবীটাই যেন একটা গ্রাম, সবাই সবার সাথে যোগাযোগ করতে পারে। সেটা বোঝানোর জন্য গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম, এই যে গ্লোবাল ভিলেজটা মনে রাখবা, বৈশ্বিক গ্রাম নামে নতুন শব্দ পর্যন্ত আবিষ্কার হয়েছে। অর্থাৎ তুমি আচ্ছা, তোমাদের মনে এই যে গ্লোবাল ভিলেজ, এটা তো তাহলে গ্লোবাল ভিলেজ, তো গ্লোবাল টাউন হলো না কেন? এই যে গ্লোবাল বা হচ্ছে জিএল জিএল ও বি, গ্লোবাল ভিলেজ, গ্লোবাল ভিলেজ হইলো কেন? গ্লোবাল টাউন হইতে হতে, গ্লোবাল টাউন তো হতে পারতো। টাউনের তো টাউন হইলো না কেন জানো? কারণ হচ্ছে টাউনে আমরা এক ফ্ল্যাটের মানুষ আরেক ফ্ল্যাটের মানুষকে চিনি না, বা একই বিল্ডিং এর মানুষ কি করি, একজন আরেকজনকে চিনি না, কারণ সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। কিন্তু গ্রামের মানুষ কিন্তু সবাই সবাইকে চিনে। একজন যদি গ্রামের মানুষ একজন বিপদে পড়লে সবাই খুবই আন্তরিকতার সাথে তাদেরকে সাহায্য করে। তো সকালে উঠেই এরা সবাই একজন আরেকজনকে দেখে। কিন্তু আমরা কি করি, কেউ কারো মুখ দেখি না, যার কারণে এই যে গ্লোবাল টাউন হয় না। তো টাউন হলে সবার সাথে সবার যোগাযোগ হয় না, আবার কিন্তু গ্রামে কিন্তু সবার সাথে সবাই খুব সুন্দর যোগাযোগ আছে। তার কারণে এই যে বিশ্বের যে কারোর সাথে যখন আমরা যোগাযোগ করতে পারবো যে কোনো সময়, তখন এটা হবে গ্লোবাল ভিলেজ। এই যে ভিলেজের মানুষের মতো যে কোনো সময় চাইলেই আমি যোগাযোগ করতে পারবো। আর টাউনের মানুষ আমি চিনি না, যোগাযোগ করবো কি ওর সাথে?
তো এটাই গ্লোবাল ভিলেজ কথাটা খুবই ইম্পর্টেন্ট। বাস্তবে তো আর আবিষ্কার হচ্ছে, বাস্তবে পাশাপাশি না থাকলেও কার্যত ভার্চুয়ালি এখন আমরা সবাই পাশাপাশি। এই যে তুমি এখন আমার ক্লাস দেখতেছো, এটা কিন্তু বাস্তবে নয়, কিন্তু ভার্চুয়ালি, এটাকে কি ভার্চুয়ালি দেখতেছো। আবার এই যে আমরা এফবি ইউজ করি, অনেকে এফবি তে আমরা কি ইউজ করি, এফবি তে আমরা ফ্রেন্ড, নতুন নতুন বন্ধু বানাইতে পারি। আবার আমরা এই যে মেসেজে, হোয়াটসঅ্যাপে মেসেজে আমাদের স্কুলের ফ্রেন্ডদেরকে আমরা মেসেজ আদান প্রদান করি। এটা কিন্তু আমি আমার বাসায় থেকে ওর সাথে আমি যোগাযোগ করতে পারতেছি, এটা ভার্চুয়ালি। তো আমরা এখন ভার্চুয়ালি কি আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সাথে কানেক্ট হতে পারি। তারপর কি বলছে যে এর সবই সম্ভব হয়েছে তথ্য ও যোগাযোগ যোগাযোগ প্রযুক্তির কল্যাণে। এই যে আজকের এই তথ্য প্রযুক্তির কল্যাণেই আমরা এই যে এত দ্রুত আমরা যোগাযোগ করতে পারি যে কারোর সাথে। এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে বাস্তবে রূপদান করার জন্য যে প্রযুক্তি সবচেয়ে বেশি সাহায্য করেছে সেটি হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। এই যে ডিজিটাল ইলেকট্রনিক্স কথাটা মনে রাখবা। ডিজিটাল ইলেকট্রনিক্স অর্থাৎ ডিজিটাল ইলেকট্রনিক্স এর ভাষা হচ্ছে শূন্য এবং ওয়ান। শূন্য মানে নাই বা বিদ্যুৎ নাই, আর ওয়ান মানে হচ্ছে আছে। তো কম্পিউটার বা ডিজিটাল ইলেকট্রনিক ভাষা এই দুইটাই বুঝে, আছে অথবা নাই। এই যে শূন্য আর ওয়ান মানে বাইনারি ভাষা বুঝে ওরা, আর কিচ্ছু বুঝে না। ওকে, এটা সম্পর্কে তাই আমরা অনেক সময় বলি এই যুগটাই হচ্ছে ডিজিটাল যুগ। এই যে আমরা এখন যে যুগে বাস করি, এই যুগটার নাম কি? ডিজিটাল যুগ। ডিজিটাল 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 ইরা ডিজিটাল এরা। ওকে, তো শুধু তাই না, আমরা বলি আমাদের প্রিয় দেশটাকেই আমরা ডিজিটাল বাংলাদেশ করে ফেলবো, যার অর্থ একেবারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের সব মানুষের জীবন সহজ করে দিব, সবার দুঃখ দুর্দশা দূর করে জীবনকে আনন্দময় করে দিব। এই যে আমরা এখন বাংলাদেশকে আমরা সবসময় ডিজিটাল করার চেষ্টা করি। আমরা চাই যে বিশ্বের উন্নত দেশের তাল মিলিয়ে চলতে। তো আমরা যদি বিশ্বের উন্নত দেশের তাল মিলিয়ে চলতে চাই, তাহলে আমাদেরকে প্রযুক্তির জ্ঞান বাড়াতে হবে, আদারওয়াইজ আমরা পিছিয়ে যাব। যদিও বাংলাদেশ অনেক মোটামুটি এশিয়া মহাদেশের মধ্যে অনেক এগিয়ে আছে প্রযুক্তির দিক দিয়ে, স্পেশালি অনলাইনের কাজের দিক দিয়ে। তো তারপর কি বলছে, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে প্রযুক্তি বলতে আমরা কি বুঝাই। বিজ্ঞানের তথ্যের উপর নির্ভর করে তৈরি করা নানা রকম যন্ত্রপাতি আর কলা কৌশলের ব্যবহার করে যখন মানুষের জীবনটাকে সহজ করে দেওয়া হয়, সেটাই হচ্ছে প্রযুক্তি। অর্থাৎ প্রযুক্তির মাধ্যমে আমাদের জীবন কি হচ্ছে, সহজ হচ্ছে। আর প্রযুক্তিগুলা যে বানানো হয় বা তৈরি করা হয় কি বিভিন্ন তথ্য বা উপাত্ত বিশ্লেষণ করে। তারপর হচ্ছে এখানে তোমাদের কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, অনেক প্রযুক্তি মানুষের জীবন সহজ করতে গিয়ে জীবনটাকে অনেক জটিল করে দেয়। অনেক প্রযুক্তি একদিকে মানুষের জীবনকে সহজ করেছে, কিন্তু অন্যদিকে পরিবেশ নষ্ট করে বিপদ ডেকে এনেছে। আবার অনেক প্রযুক্তি আছে যেটা আমাদের প্রয়োজন নেই, তবু আমরা সেই প্রযুক্তির জন্য লোভ করে আসক্তি ডেকে আনি। স্পেশালি আমরা কি ইউটিউবে সারাদিন, ফেসবুক ইউটিউবে আমরা কি করি, এমনিতেই আমরা সময় পাস করি। দেখা যাইতেছে আমার কোনো দরকার নাই, আমার পড়াশোনা রেখে আমি কি করি, মোবাইল স্ক্রল করি, ফ্রি ফায়ার খেলি, পাবজি খেলি। এইগুলা কিন্তু তথ্য প্রযুক্তির আবিষ্কার, কিন্তু এগুলাতে আমাদের অতিরিক্ত আসক্তি হওয়া যাবে না। আমাদেরকে পড়াশোনা ঠিক রাখতে হবে, পড়াশোনা করে তারপর আমরা এগুলা করব, কিন্তু না করাটাই ভালো। অনেকে আছে তো খুবই এডিক্টেড, দিন নাই রাত নাই সবসময় এই যে একটা আছে ফ্রি ফায়ার, তারপর বিভিন্ন এই যে ফ্রি ফায়ার, তারপর বিভিন্ন গেম, অনলাইন গেম, এই যে ফেসবুকিং, এগুলাই পড়ে থাকে পড়াশোনা বাদ দিয়ে, যার কারণে দেখা যায় রেজাল্ট খারাপ হয়। তো এখানে একটা চিত্রে দেখতে পাচ্ছ, একটা মাদারবোর্ডের মধ্যে এটা হচ্ছে একটা গ্রাফিক্স কার্ড। এটা কি একটা গ্রাফিক্স কার্ড। তো এখানে কি বলছে, আধুনিক প্রযুক্তি গড়ে উঠেছিল ডিজিটাল ইলেকট্রনিক্স দিয়ে, আর ডিজিটাল ইলেকট্রনিক্স পুরো পৃথিবীটাকে বদলে দিয়েছে। এই যে ডিজিটাল ইলেকট্রনিক্স এর ভাষা কি? শূন্য আর ওয়ান। এই শূন্য মানে বিদ্যুৎ আছে বা অন, আর এই শূন্য মানে অফ, আর ওই ওয়ান মানে হচ্ছে অন, অর্থাৎ চালু। তো এই যে জিরো, আবার যদি বলি, এই জিরো আর ওয়ান, জিরো মানে হচ্ছে অফ, বা বিদ্যুৎ নাই। আর ওয়ান মানে হচ্ছে ওয়ান, তো চালু বা হচ্ছে বিদ্যুৎ আছে। এখানে হচ্ছে বিদ্যুৎ নাই, এখানে হচ্ছে
যে বিদ্যুৎ আছে। তারপর দেখি কি বলছে, এই যে একটা সময় ছিল তথ্য প্রযুক্তির ব্যবহার শুধু বড় বড় দেশ কিংবা বড় বড় প্রতিষ্ঠান কে, তার কারণ তথ্য প্রযুক্তি ব্যবহার করার জন্য প্রয়োজন হতো কম্পিউটার, আর সেই কম্পিউটার তৈরি করা কিংবা ব্যবহার করা ক্ষমতা সবার ছিল না। তখন একটা কম্পিউটার রাখার জন্য রীতিমতো একটা আস্ত দালান লেগে যেত। অর্থাৎ প্রাচীনকালে বা সর্বপ্রথম দিকে যে কম্পিউটার গুলা ছিল, এগুলা ছিল খুবই বৃহৎ, অর্থাৎ একটা বাসা বাড়ি বা একটা বিল্ডিংই লাগতো এই কম্পিউটারটা রাখার জন্য। কিন্তু এই দেখো আজকের এই বর্তমানে যুগে এখন কি আসছে, এই যে পার্সোনাল কম্পিউটার আসছে, ল্যাপটপ আসছে, তারপর ট্যাবলেট আসছে। এখন যে সর্বশেষ যে কম্পিউটারের একবারে ক্ষুদ্রতম ভার্সন যেটা, এটা হচ্ছে দেখো আমরা আমাদের হাতের স্মার্টফোন। এই যে তুমি হয়তো আমার ভিডিওটা দেখতেছো তোমার স্মার্টফোন দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে, তো স্মার্টফোনটাই হচ্ছে এই যে কম্পিউটারের একদম ক্ষুদ্রতম ভার্সন। তো তার কার্যক্ষমতা ছিল খুব কম। এত বড়, ওই যে দেখতে পাইতেছো একটা কম্পিউটার রাখছে একটা রুমের মধ্যে, কিন্তু তার কার্যক্ষমতা কম ছিল। এত বড়, তো বড় অনুযায়ী তো কার্যক্রম বড় হওয়ার কথা ছিল। এই যে দেখো এখানে এই যে এগুলা তার সবগুলো আলাদা, এদিকে সেট আপ আলাদা, সবগুলো আলাদা আলাদা ছিল। সেই কম্পিউটার একদিকে দেখতে ছোট হতে শুরু করেছে, অন্যদিকে তার কার্যক্ষম ক্ষমতা বাড়তে শুরু করেছে। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, এক সময় যে কম্পিউটার কিনতে লক্ষ লক্ষ টাকা লাগতো, এখন তার থেকে শক্তিশালী কম্পিউটার তোমার পরিচিত জনের মোবাইল টেলিফোনের ভেতরে আছে। এই যে মোবাইলের ভিতরে যে প্রসেসর দেওয়া, এগুলা কি কম্পিউটার থেকেই উৎসাহনে বানানো। তো এই যে দেখো একটা কম্পিউটার দাম আগে কিন্তু অনেক ছিল, কিন্তু এখন দেখা যায় কম্পিউটার দামও কমে আসছে। আবার আমাদের দেশে যখন প্রথম নতুন নতুন মোবাইল আসে, তখন মোবাইলের দাম যদি হয়তো 5,000 না, সাপোজ ধরো মোবাইলের দাম হচ্ছে 14,000, তখন সিমের দামই থাকতো 5,000, কারণ এগুলো খুব রেয়ার ছিল। তো এখন দেখা যায় যে 5,000 আমরা মোটামুটি ভালো অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায়। তো এগুলো সম্ভব হয়েছে যে তথ্য প্রযুক্তির বা এই যে গবেষণা ফলে, বিজ্ঞানী বা প্রযুক্তিবিদ যারা আছে তারা এই আমাদের জীবনটাকে অতি সহজ করে দিয়েছে এই প্রযুক্তি আবিষ্কারের মাধ্যমে। এই যে এখানে দেখতে পাইতেছো এনিয়াক এনিয়াক নামের পৃথিবীর প্রথম কম্পিউটারটি রাখার জন্য দরকার হয়েছিল বিশাল একটি গড়ের। এই যে দেখো এই গড়ের ভিতরে একটা কম্পিউটার রাখা ছিল। তারপরে যে শিশুরা কম্পিউটার ব্যবহার করছে, এই যে এখানে একটা শিশু যেটা ল্যাপটপে হয়তো বা মিনা রাজু কার্টুন দেখতেছে। তোমরা মিনা রাজুর কার্টুন দেখো কিনা জানি না, এটা আমরা আমাদের সময় ছোটবেলায় এটা আমরা স্কুল থেকে এসেই এটা এগুলো আমরা দেখতাম। তো তারপর কি বলছে একটু পড়ি। তারপর বলছে যে কাজের কাজের কাজে বুঝতে পারছো কম্পিউটার এখন মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। যে তথ্য প্রযুক্তি এক সময় ব্যবহার করতো খুব বড় বড় প্রতিষ্ঠান কিংবা অল্প কিছু গুরুত্বপূর্ণ মানুষ, এখন সাধারণ মানুষও সেটা ব্যবহার করতে শুরু করেছে। কম্পিউটারের পাশাপাশি নতুন নতুন যন্ত্র তৈরি হচ্ছে। কম্পিউটার আর যন্ত্রপাতি ব্যবহার করার জন্য নতুন নতুন সফটওয়্যার তৈরি হচ্ছে। যোগাযোগ সহজ করার জন্য অপটিক্যাল ফাইবার, এই যে অপটিক্যাল ফাইবার হচ্ছে সবচেয়ে দ্রুত যোগাযোগ করার একটা মাধ্যম বা তার, কিংবা উপগ্রহ এই যে স্যাটেলাইট ব্যবহার করা হচ্ছে। তথ্য দেওয়া নেওয়া করার জন্য ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে। ইন্টারনেটের সাহায্যে আমরা তথ্য আদান প্রদান করতে পারি বা শেয়ার করতে পারি। বাস ট্রাক চালানোর জন্য যে রকম রাস্তা বা হাইওয়ে তৈরি করতে হয়, ঠিক সেই রকম তথ্য দেওয়া নেওয়ার জন্য ইনফরমেশন সুপার হাইওয়ে তৈরি হয়েছে। সবকিছু মিলিয়ে একদিকে যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য দেওয়া নেওয়া সহজ হয়েছে, ঠিক সেরকম পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতাশালী মানুষ যে তথ্যটি নিতে পারে, একেবারে সাধারণ একজন মানুষও ঠিক সেই তথ্যটি নিজের জন্য নিতে পারে। কাজে বলা যেতে পারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীকে বদলে দেওয়ার একটা বিপ্লব শুরু হয়েছে। সেই বিপ্লব কোথায় থামবে কেউ বলতে পারে না। এই তথ্য প্রযুক্তির যে যে কোনো সেক্টরেই কাজে লাগতে পারে, কোথায় কখন কাজে লাগবে কেউ বলতে পারে না। তোমরা সবাই নিশ্চয়ই এতক্ষণে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে আমরা কি বুঝাতে চেয়েছি তার একটা ধারণা পেয়ে গেছো। তথ্য দেওয়া নেওয়া, বাছিয়ে রাখা বা সংরক্ষণ করা, আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, বিশ্লেষণ করা এবং নিজের কাজে ব্যবহার করার প্রযুক্তি হচ্ছে তথ্য
যোগাযোগ প্রযুক্তি। তো এখানে এই সংজ্ঞাটাও তোমরা মুখস্থ করতে পারো, অবশ্যই অবশ্যই মুখস্থ করবা এটা, যে তথ্য দেওয়া, নেওয়া, বাছিয়ে রাখা বা সংরক্ষণ করা, আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, বিশ্লেষণ করা এবং নিজের কাজে ব্যবহার করার প্রযুক্তি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। এই অধ্যায় নতুন শব্দ, সরি, এই অধ্যায় বলতে আর কি পার্ট 2 এর নতুন শব্দ কি, যে গ্লোবাল ভিলেজ, ভার্চুয়াল, ডিজিটাল, ইলেকট্রনিক্স, তারপর হচ্ছে ডিজিটাল যুগ, ডিজিটাল বাংলাদেশ, প্রযুক্তি, কম্পিউটার, সফটওয়্যার, অপটিক্যাল ফাইবার, উপগ্রহ, ইনফরমেশন সুপার হাইওয়ে, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তো এই যে নতুন শব্দ প্রথমটা কি, যে গ্লোবাল ভিলেজ, ভার্চুয়াল, ডিজিটাল, ইলেকট্রনিক্স, ডিজিটাল যুগ, ডিজিটাল বাংলাদেশ, প্রযুক্তি, কম্পিউটার, সফটওয়্যার, অপটিক্যাল ফাইবার, উপগ্রহ, ইনফরমেশন হাইওয়ে। তো প্রথমটা হচ্ছে গ্লোবাল ভিলেজ। যে গ্লোবাল ভিলেজ, সারা পৃথিবী এখন এক গ্রামের মতো কাছাকাছি হয়ে গেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে বিশ্বের যে কোনো প্রান্তে খুব সহজেই যোগাযোগ করা যায়, যেন সবাই এক গ্রামে বসবাস করছে। যে ভার্চুয়াল রিয়েলিটি, সরি, গ্লোবাল ভিলেজ জিবি, সরি। তারপর হচ্ছে এই যে ভার্চুয়াল, যে বাস্তবে না থাকলেও ডিজিটালি থাকা বা অনুভূতি হওয়া জিনিস, অর্থাৎ ভার্চুয়াল ক্লাস, ভার্চুয়াল বন্ধু। এই যে তোমরা আমাদের ক্লাসটা করছো ভার্চুয়ালি, অর্থাৎ বাস্তব নয় কিন্তু বাস্তবের মতোই। তারপর হচ্ছে ডিজিটাল, এই যে বলছিলাম, অর্থ সংখ্যা বা কোড, ওই যে শূন্য এবং এক এর মাধ্যমে নিয়ন্ত্রিত বা কাজ করে এমন কিছু। তো শূন্য এবং ওয়ান এর মাধ্যমে কাজ করে হচ্ছে এই যে মোবাইল, কি কি কাজ করে, এই যে কম্পিউটার, তারপর হচ্ছে মোবাইল, এইগুলো আর কি ডিজিটাল ইয়াগুলা। তারপর হচ্ছে ইলেকট্রনিক্স কি, বিদ্যুৎ ও ইলেকট্রন দিয়ে চলা যন্ত্র বা প্রযুক্তি হচ্ছে কি ইলেকট্রনিক্স। এই যে রেডিও, মোবাইল, টিভি, এগুলা কি, এগুলা হচ্ছে ইলেকট্রনিক্স দিয়ে বা ইলেকট্রন বা বিদ্যুৎ দিয়ে চলে। তারপর হচ্ছে ডিজিটাল যুগ, আমরা বর্তমানে আমরা যে যুগে বসবাস করছি সেখানে সবকিছু প্রযুক্তি নির্ভর এবং ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হয়, তাই এই যুগকে বলা হয় ডিজিটাল যুগ। তারপর হচ্ছে যে ডিজিটাল বাংলাদেশকে তথ্য প্রযুক্তি নির্ভর, সমৃদ্ধ, দ্রুত, স্বচ্ছ ও রাষ্ট্রে পরিণত করার একটি রূপকল্প হচ্ছে এই যে ডিজিটাল বাংলাদেশ। এই যে ডিজিটাল বাংলাদেশে আমরা কি, এই যে অনলাইনে জন্ম নিবন্ধন করতে পারি, আমরা শিক্ষা বোর্ডের রেজাল্ট আমরা অনলাইনে দেখতে পারি, নাম জারি করতে পারি, আমরা পাসপোর্ট করতে পারি, আমরা আমাদের বিভিন্ন জবে যে আমরা আবেদন করি সবকিছু আমরা কি করতে পারি এখন, এই যে অনলাইনে করতে পারি। এগুলো হচ্ছে ডিজিটাল বাংলাদেশের একটা সুফল। তারপর হচ্ছে প্রযুক্তি, মানুষের কাজে সহায়ক এমন যন্ত্র পদ্ধতি জ্ঞান হচ্ছে প্রযুক্তি। যেমন মোবাইল একটা প্রযুক্তি, কম্পিউটার একটা প্রযুক্তি, এআই হচ্ছে একটা প্রযুক্তি। এই যে বর্তমানে এআই রিভলিউশন চলছে, নতুন নতুন এআই আবিষ্কার হচ্ছে। তারপর হচ্ছে কম্পিউটার তো হচ্ছে কি, একটি ইলেকট্রনিক যন্ত্র যা নির্দেশনা অনুযায়ী গাণিতিক ও তথ্য সংক্রান্ত কাজ করতে পারে। তো এটা হচ্ছে কম্পিউটার হচ্ছে একটি ইলেকট্রনিক যন্ত্র যা নির্দেশনার মাধ্যমে কাজ করে। তারপর হচ্ছে সফটওয়্যার, কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন যা কোনো কাজ সম্পাদন করে তাই হচ্ছে কি সফটওয়্যার। কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন যা কোনো কাজ, যেমন মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটি সফটওয়্যার, গুগল ক্রোম একটি সফটওয়্যার, ফটোশপ হচ্ছে একটি সফটওয়্যার। এই যে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা লেখালেখির কাজ করি, গুগল ক্রোম দিয়ে আমরা এই যে ব্রাউজার ইউজ করি, সার্চ ইঞ্জিন এর মতো যে। তারপর হচ্ছে ফটোশপ আমরা ফটো এডিট করার জন্য ব্যবহার করি। তারপর হচ্ছে যে অপটিক্যাল ফাইবারটা কি, অপটিক্যাল ফাইবার হচ্ছে যে কাঁচ বা প্লাস্টিকের তৈরি পাতলা তার, যার মাধ্যমে আলো ব্যবহার করে দ্রুত ডাটা পাঠানো যায়। ব্যবহার হচ্ছে উচ্চ গতির ইন্টারনেট। এই যে অপটিক্যাল ফাইবার যদি আমরা ইউজ করি, সবচেয়ে দ্রুত তথ্য আদান প্রদানের ক্ষেত্রে আমরা অপটিক্যাল ফাইবারটা ব্যবহার করি। তারপর হচ্ছে উপগ্রহ বা স্যাটেলাইট, এই যে মহাকাশে ঘূর্ণায়মান যন্ত্র যা পৃথিবীর সাথে তথ্য ও ছবি আদান প্রদানে সাহায্য করে। ব্যবহার হচ্ছে টিভি, মোবাইল নেটওয়ার্ক, আবহাওয়া, যে আমরা টিভিতে যে আমরা বিভিন্ন তথ্য দেখি এটা আমরা স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পারি। মোবাইল নেটওয়ার্কে যে আবহাওয়া, আমরা আবহাওয়া উত্তর যে আমাদেরকে দেয় যে 5 দিন বৃষ্টি হবে বা আজকে বৃষ্টি হবে না, এটা আমরা এই যে স্যাটেলাইট বা উপগ্রহের মাধ্যমে জানতে পারি। তারপর 12 নম্বর হচ্ছে ইনফরমেশন সুপার হাইওয়ে। পৃথিবীর সব তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে এক জায়গায় যুক্ত করে তথ্য আদান প্রদানের বিশাল নেটওয়ার্ক।
যে পৃথিবীর সব তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে এক জায়গায় যুক্ত করে তথ্য আদান প্রদানের বিশাল নেটওয়ার্ক, উদাহরণ ইন্টারনেট। এটা কি একটা সুপার বা ইনফরমেশন সুপার হাইয়ের একটা উদাহরণ। তো এই তো ছিল এই পার্ট 1 আর 2। তো আমরা পরবর্তী পর্বে আমরা পার্ট 3 এবং 4 নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা স্কিল হাট বাংলাদেশের পক্ষেই থাকবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।